12ই জানুয়ারি 1934 অবিভক্ত ভারতের অন্তর্গত পূর্ব বাংলার চট্টগ্রাম জেলে ঠিক ভোর 5টায় ব্রিটিশ পুলিশ দুটি অর্ধ মৃতদেহকে ঝুলিয়ে দিল ফাঁসির দড়িতে। অর্ধ মৃতদেহ দুটি নিথর হওয়ার পরেও ব্রিটিশরা ক্ষান্ত হলেন না। তারা মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে না দিয়ে জাহাজে করে নিয়ে গেলেন বঙ্গোপসাগরে এবং মৃতদেহের বুকে পাথর বেঁধে ফেলে দিলেন অতল সমুদ্রে, যেন কোনো মতেই মৃতদেহ ভেসে না ওঠে সমুদ্রের জলে। ইংরেজদের এই নির্মম নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন বাংলা তথা ভারতের বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেন এবং তার সহযোগী তারকেশ্বর দস্তিদার। কত স্বাধীনচেতা বিপ্লবী যে শিকার হয়েছিলেন দখলদারি ইংরেজদের এই নির্মম নিষ্ঠুরতার, কিন্তু তারা করেননি মাথা নত, দিয়েছেন আত্মবলিদান, যার ফলস্বরূপ পেয়েছি আমরা স্বাধীন ভারতবর্ষ। আজকের এই ভিডিওতে মূলত মাস্টারদা সূর্য সেন সাম্রাজ্যবাদী ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন সেই লড়াই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মন স্থির করে ভিডিওটি দেখতে থাকুন, আর দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। 1894 সালের 22শে মার্চ ব্রিটিশ শাসিত অবিভক্ত ভারতের অন্তর্গত পূর্ববঙ্গের চট্টগ্রামে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলতে জন্মগ্রহণ করেন বীর বিপ্লবী সূর্যকুমার সেন। তারা মোট 6 ভাই বোন ছিলেন। সূর্যকুমার সেন ছিলেন তার পিতা রাজমণি সেন এবং মাতা শশীবালা সেনের চতুর্থ সন্তান। সূর্যকুমার সেনের শৈশবেই তার পিতামাতা পরলোক গমন করেছিলেন এবং তিনি মানুষ হয়েছিলেন তার কাকা গৌরমণি সেনের কাছে। সূর্যকুমার সেন তার শিক্ষাজীবন শুরু করেন দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর তিনি নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করেন এবং চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত হরিশ দত্তের ন্যাশনাল হাই স্কুলে ভর্তি হন। সেই সময় বর্তমানের উচ্চ মাধ্যমিক FA বা ফার্স্ট আর্টস নামে পরিচিত ছিল। 1912 খ্রিস্টাব্দে সূর্য সেন চট্টগ্রাম কলেজ থেকে FA পাশ করেন এবং এই কলেজেই বিএতে ভর্তি হন। কিন্তু দুর্ভাগ্যবশত তৃতীয় বর্ষের পরীক্ষায় টেবিলে বই রাখার কারণে তাকে চট্টগ্রাম কলেজ ছাড়তে হয়। এরপর তিনি চলে আসেন বহরমপুরে এবং সেখানে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন ও বিএ পাশ করেন। এই কলেজে পড়াকালীনই তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তী সূর্য সেনকে বিপ্লবের মন্ত্রে দীক্ষা দেন এবং সূর্য সেন যুগান্তর দলের সাথে যুক্ত হন। 1918 সালে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করে চট্টগ্রামে চলে আসেন তিনি। একসময় তিনি যে স্কুলে পড়াশোনা করেছিলেন চট্টগ্রামে ফিরে হরিশ দত্তের সেই ন্যাশনাল হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং পরে উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসাবে যোগদান করেন। এই সময় থেকেই তিনি মাস্টারদা নামে পরিচিতি লাভ করেন। মাস্টারদা ছিলেন বিবাহ বিরোধী। তিনি মনে করতেন বিবাহিত জীবন তার বিপ্লবের পথে বাধা হয়ে দাঁড়িয়ে যেতে পারে, তাই তিনি বিবাহ করতে চাননি। কিন্তু পরিবার পরিজনের চাপে পুষ্পকুন্তলা দত্ত নামে এক 16 বছরের নারীকে তিনি বিবাহ করেন। আত্মীয় স্বজনের চাপে বিবাহ করলেও হিন্দু রীতি অনুযায়ী ফুলসজ্জার যে প্রথা প্রচলিত আছে সেটিও তিনি পালন করেননি। এরপর তিনি গ্রাম ছেড়ে শহরে চলে আসেন এবং বিপ্লবাত্মক কাজে আত্মনিয়োগ করেন। 1918 সালে সূর্য সেন চট্টগ্রামে এসে গোপন বিপ্লবী দল তৈরি করেন। সূর্য সেন ও তার সহযোগী অম্বিকা চক্রবর্তী চট্টগ্রামের দেওয়ান বাজারে সাম্য আশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে বিপ্লবী কার্যকলাপ পরিচালনার ব্যবস্থা করেন। মাস্টারদা সূর্য সেন সরাসরি রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন। 1920 সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হলে গান্ধীজির অনুরোধে বিপ্লবীরা 1 বছর তাদের কার্যকলাপ বন্ধ রাখেন এবং অসহযোগ আন্দোলনে যোগদান করেন। মাস্টারদা সূর্য সেনও অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন, কিন্তু 1922 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে বিপ্লবী দলগুলো আবার সক্রিয় হয়ে ওঠে। 13ই ডিসেম্বর 1923 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং, গণেশ ঘোষ প্রমুখ বিপ্লবী সংগঠনের খরচ চালানোর জন্য চট্টগ্রাম পোর্টের ট্রেজারি থেকে পাহাড়তলিতে অবস্থিত আসাম বেঙ্গল রেলওয়ে কোষাগার থেকে 17,000 টাকা লুণ্ঠন করেন। এই ঘটনার 2 সপ্তাহ পর বিপ্লবীদের গোপন বৈঠক চলাকালীন ব্রিটিশ পুলিশ খবর পেয়ে বিপ্লবীদের বৈঠকে হানা দেয়। কিন্তু তারা তো বিপ্লবী, তারা কি এত সহজেই ধরা দিবে? অতঃপর শুরু হয় খণ্ডযুদ্ধ। যুদ্ধের পর মাস্টারদা সূর্য সেন ও অম্বিকা চক্রবর্তী গ্রেপ্তার হন। শুরু হয় রেলওয়ে ডাকাতি মামলা।
এই মামলায় সূর্য সেন ও তার সহযোগীদের পক্ষে আইনজীবী ছিলেন কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার যতীন্দ্রমোহন সেনগুপ্ত। যতীন্দ্রমোহন সেনগুপ্তের প্রচেষ্টায় তারা এই মামলা থেকে ছাড়া পেয়ে যান। জেল থেকে ছাড়া পেয়ে তারা দমে যাননি, শুরু হয় আরও এক বিপ্লবী প্রচেষ্টা। রেলওয়ে ডাকাতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর জেলে বিপ্লবীদের উপর নির্যাতনের প্রতিশোধ নেওয়ার জন্য বিপ্লবীরা কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্টকে হত্যার পরিকল্পনা করেন। কিন্তু ব্রিটিশ পুলিশ এই পরিকল্পনার কথা জানতে পারায় 25শে অক্টোবর 1924 সালে মাস্টারদা সূর্য সেনের সহযোগী গণেশ ঘোষ, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিংহ সহ আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেন। মাস্টারদা বেশ কয়েকবার পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যান। প্রায় 2 বছর এরকম চলার পর 1926 সালের 8ই অক্টোবর কলকাতার ওয়েলিংটন স্ট্রিটে গ্রেপ্তার হন সূর্য সেন। 1928 খ্রিস্টাব্দে মাস্টারদা সূর্য সেন জেল থেকে মুক্তি পান এবং আইরিশ রিপাবলিকান আর্মির বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ বিরোধী সংগ্রামের জন্য গঠন করেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, চিটাগং ব্রাঞ্চ। এই সংগঠনের খরচ চালানোর জন্য 50,000 টাকা চাঁদাও তোলা হয়েছিল। সূর্য সেন তার বিপ্লবী দলের পক্ষ থেকে এক ইস্তাহার প্রকাশ করে জানান যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করতে চায়। দিনটি হবে 18 এপ্রিল 1930। পূর্ব ঘোষণা অনুযায়ী সেই দিনটিতে যুদ্ধও হয়েছিল, যে যুদ্ধ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নামে পরিচিত। 1930 সালের 18 এপ্রিল দিনটি ছিল শুক্রবার। বিপ্লবীরা রাত 8টা বিদ্রোহের সময় ধার্য করে, কিন্তু পরে তা রাত 10টা করা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিপ্লবীরা 4টি দলে ভাগ হয়ে যায়। চট্টগ্রামকে সমগ্র বাংলা থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা চট্টগ্রামের টেলিগ্রাফ অফিস আক্রমণ করে, সমস্ত যন্ত্রপাতি ভেঙে পেট্রোল ঢেলে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং রেল লাইনের ফিস প্লেট খুলে নেয়। ফলে চট্টগ্রামের সাথে বাংলার রেলওয়ে যোগাযোগও বন্ধ হয়ে যায়। এরপর তারা চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার দখল করে নেয় এবং অস্ত্রাগারটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। শেষ পরিকল্পনা অনুযায়ী বিপ্লবীরা একটি পুলিশ ব্যারাক দখল করে নেয়। এখানে বিপ্লবীরা সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। মাস্টারদা সূর্য সেন অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দেন এবং বিপ্লবীরা মাস্টারদা সূর্য সেনকে এই সরকারের রাষ্ট্রপতি ঘোষণা করেন। এই সরকার স্থায়ী হয়েছিল মাত্র 4 দিন। ব্রিটিশ সরকার সূর্য সেন সহ বাকি বিপ্লবীদের ধরার জন্য 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছিল। কিন্তু 1930 খ্রিস্টাব্দের 22 এপ্রিল ব্রিটিশ পুলিশ জালালাবাদ পাহাড় ঘিরে ফেলে। বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত 3 ঘন্টা অবিরাম যুদ্ধের পর ব্রিটিশ পুলিশ শেষ পর্যন্ত পিছু হটে। ইতিহাসের পাতায় এই যুদ্ধ জালালাবাদের মুক্তিযুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে 64 জন ব্রিটিশ সৈন্য এবং 12 জন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সৈন্য মারা যান। এই ঘটনার পর ব্রিটিশ সরকার মাস্টারদাকে ধরার জন্য পুরস্কারের টাকার পরিমাণ 5,000 থেকে 10,000 টাকা করে দেন। প্রায় 3 বছর ব্রিটিশ পুলিশ ব্যর্থ অভিযান চালানোর পর সূর্য সেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। দিনটি ছিল 16 ফেব্রুয়ারি 1933। সেদিন মাস্টারদা সূর্য সেন গৈরলা নামক গ্রামে ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িতে কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, মানিক দত্ত, ব্রজন সেন প্রমুখ বিপ্লবীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। নেত্র সেন নামে এক ব্যক্তি এই বৈঠকের খবর জানতে পারেন এবং 10,000 টাকা পুরস্কারের লোভ সামলাতে না পেরে ব্রিটিশ পুলিশের কাছে এই বৈঠকের খবর পৌঁছে দেন। অতঃপর ব্রিটিশ পুলিশ ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়ি ঘিরে ফেলে এবং শুরু হয় খণ্ডযুদ্ধ। রাত 10টা থেকে 2টা পর্যন্ত খণ্ডযুদ্ধ চলার পর সূর্য সেন এবং ব্রজেন সেন অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়েন। শুরু হয় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা। সূর্য সেনের গ্রেপ্তারের পর তারকেশ্বর দস্তিদার দলের নেতৃত্ব গ্রহণ করেন, কিন্তু অল্পদিনের মধ্যে তিনিও গ্রেপ্তার হন। চট্টগ্রাম অস্ত্রাগার মামলার রায়ে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসির সাজা ঘোষণা করা হয়। এই সাজার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করা হলেও কলকাতা হাইকোর্ট ফাঁসির সাজাই বহাল রাখে। ফাঁসির আগে জেলে থাকাকালীন অবস্থায় সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারকে ব্রিটিশ পুলিশ নির্মমভাবে অত্যাচার করে। লোহার হাতুড়ি দিয়ে নৃশংসভাবে তাদের পেটানো হয় এবং দাঁত ও শরীরের হাড়গুলি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর অজ্ঞান অবস্থায় ঝুলিয়ে দেওয়া হয় তাদের ফাঁসির দড়িতে। বিশ্বাসঘাতক নেত্র সেনের পরিণতিও ভালো হয়নি। পুরস্কারের 10,000 টাকা পাওয়ার আগেই জনৈক বিপ্লবী
নেত্রসেনের বাড়িতে পৌঁছে যান এবং তার মাথা দেহ থেকে আলাদা করে দেন ও বলেন মাস্টারদার সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি এটাই।